সিরিয়াসলি আই ডোন্ট নো হাউ টু স্টার্ট, বাট হ্যাঁ, অনেক কটা ব্যাপার রয়েছে। কিছু বিষয় কেউ মানে যে কার্ডস রয়েছে, কিছু বিষয় রয়েছে যে এর আগে রিপিট হয়েছে। আবার এমন কিছু প্লেয়ার তারা বিভিন্ন সময়ে গোল এমন কিছু টিমের এগেনস্টে করে, সেখানে গিয়ে রেজাল্টে সেই পুনরাবৃত্তি ঘটে। বহু কিছু ঘটনা আজকে ঘটেছে, কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার যে প্যাকড একটা স্টেডিয়াম যেখানে 90 to 95% অর মোর দেন শুধুমাত্র মোহনবাগানকেই সমর্থন করছে একটা ফাইনালে, এবং সেই ফাইনাল মোহনবাগান হারছে। এইরকম রিসেন্ট টাইমে কবে দেখা গেছে আই সিরিয়াসলি ডোন্ট নো। তার থেকেও বড় কথা যেটা, যে দুটো টিমের যে সুপ্রিমেসি ব্যাক টু ব্যাক দুটো সিজনে কিন্তু বজায় থাকলো। গত সিজনে যেটা দুটো টিমের পজিশন ছিল বা দুটো টিমের যে ট্রফি হাতে ছিল, এই সিজনে সেটা বদলে গেছে। গতবারে মুম্বাই সিটি এফসি তারা লিগ শিল্ড জিতে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, মোহনবাগান পেয়েছিল আইএসএল কাপ। এই সিজনে মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতে টিম আইএসএল এর চ্যাম্পিয়ন হয়েছে, এবং মুম্বাই সিটি এফসি আইএসএল কাপ জিতেছে সেকেন্ড টাইমের জন্য। সবথেকে বড় কথা যে লাস্ট 4টে সিজনে এই দুটো টিমের কিন্তু সুপ্রিমেসি বজায় থাকলো। ম্যাক্সিমাম সময় সব থেকে বেশি ট্রফি মোহনবাগান বা মুম্বাইয়ের ঘরেই গেছে, এবং মুম্বাই সিটি এফসি তারা 2020-21 সিজনের পর আবারও একবার মোহনবাগান ফ্যানেদের হার্ট ব্রেক করলো, এবং যে প্লেয়ার সেই দিনকেও গোল করেছিল আজকেও তার গোল পাওয়া গেল। শুধুমাত্র সেই গোলে ম্যাচটা সিল হয়ে যায়নি, তারপর আরও একটা গোল হয়েছে। 2019-20 সিজনে সব থেকে বেশি গোলের মার্জিনে এটিকে চেন্নাইন এফসিকে হারিয়েছিল 3-1 গোলে। আজকে সেই রেকর্ডটাকে মুম্বাই সিটি এফসি ধরে ফেললো, যেখানে খুব মার্জিনাল রেজাল্ট হয়, 1 গোলের ব্যবধানের বেশি রেজাল্ট হয়নি ওই একটা ফাইনাল ছাড়া, বা পেনাল্টি শুট আউট যেগুলো হয়েছে সেগুলোকে সাইডে রাখলে। সেখানে আরও একটা এই ধরনের 2 গোলের ব্যবধানের রেজাল্ট মুম্বাই সিটি এফসি এই আইএসএল সিজন 10-এর ফাইনালে নিয়ে এলো। বহু ঘটনা ঘটেছে। ম্যাচটা ভীষণভাবে মোহনবাগানের যে পুওর ডিফেন্স, শেষের দিকে পুরো ম্যাচের কন্ট্রোল ধরে রাখতে না পারা, প্রেশার কম করা, বহু কিছু ঘটনা ঘটেছে। সব কিছু নিয়েই কথা বলার চেষ্টা করব, এবং একজন নিউট্রাল ফ্যান বিশেষ করে সে কিভাবে ম্যাচটাকে দেখলো, কিভাবে ম্যাচটা এনজয় করলো, এবং রেজাল্ট তাকে কিভাবে আমি দেখছি সেটাই বলার চেষ্টা করব। তার পাশাপাশি বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে, সেটা একদম শেষকালে গিয়ে বলবো। দেখো, প্রথম কথা, দুটো টিম যে স্টার্টিং 11 নিয়ে নেমেছিল সেটা কিন্তু কালকে আমার করা যে প্রিভিউ, সেই প্রিভিউর মধ্যে কিন্তু ছিল যে আমার পছন্দের লাইন আপ দুটো টিমের জন্য এটা। আজকে মোহনবাগান ফ্যান্সরা তারা আশার আলো নিয়ে বসেছিল যে আইএসএল কাপ মোহনবাগান জিতবে, হাবাসের হাতে সেই কাপ উঠবে, এবং ত্রিমুকুট জিতে মোহনবাগান সিজন শেষ করবে। আর এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার যে আন্তোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু আজকে তার ইনস্টাগ্রাম পোস্টে ক্ল্যারিফাই করে দিয়েছেন যে গতকালের প্রেস কনফারেন্সে তিনি যে কথা বলেছেন সেটা ন্যাচারালি ভুল ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যে প্রেস কনফারেন্সে হাবাস তিনি জানিয়ে দিয়েছেন যে এটা লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। তিনি জানিয়েছেন যে না, এই ম্যাচটা তার লাস্ট ম্যাচ হচ্ছে না। তিনি যেটা উইশ করেছেন যে এই ইন্ডিয়ান সয়েলে তার কোচিং কেরিয়ারটাকে তিনি শেষ করতে চান, তবে সেটা কালকের ম্যাচে আজকের ম্যাচেই সেটা শেষ হচ্ছে না। আগামী সিজনের জন্যও কিন্তু মোহনবাগানের সাথে তার কথাবার্তা চলছে এই রিলেশনশিপটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা একটা এক্সপেকটেশন রাখতেই পারি যে অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু মোহনবাগানের সাথে থাকছেন, তবে অবশ্যই হেড কোচ হিসাবে, নাকি তার এই সিজনের প্রথমে যে ডেজিগনেশন ছিল অর্থাৎ টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, যেখানে তিনি পেছন থেকে টিমকে সাপোর্ট দেবেন, সেই রোলে তিনি আবারও ফিরে যাবেন কিনা এখনও অবধি এটা ক্লিয়ার না। তো দেখা যাক মোহনবাগানের তরফ থেকে কী ঘোষণা করা হয়, নতুন কোচ আসে নাকি হাবাসের হাতেই দায়িত্ব থাকে, যেহেতু তিনি এই সিজনে একদম ওই সিচুয়েশন থেকে ফেরান্দো ছেড়ে যাওয়া একটা সিচুয়েশন থেকে টিমকে ঘুরে দাঁড় করিয়েছেন, আইএসএল লিগ শিল্ড উইনার করেছেন, টিমকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ নিয়ে যাচ্ছেন, এবং কিছু স্মার্ট সিগনেচারের আপডেটও পাওয়া যাচ্ছে। তো দেখা যাক হাবাস তিনি থাকছেন কোচ হিসাবে না টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, সেটাই দেখার বিষয় হবে। দুটো টিম যে ফরমেশন নিয়ে নেমেছিল, যে টিম নিয়ে নেমেছিল, দুটো টিম তাদের বেস্ট টিমকে নামিয়েছিল, যা অ্যাভেলেবেল রিসোর্সেস হাতে ছিল তার মধ্যে থেকে। এবং যখন দুটো বেস্ট টিম মাঠে নামছে, যখন দুটো সেরা টিম নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামছে, এবং একটা টিম তারা হোম ফুল অ্যাডভান্টেজ নিয়ে নামছে, মাঠে যে প্রায় 60,000-এর ওপর দর্শক রয়েছে তার মেজরিটি পার্সেন্টেজ মানে 95-98% দর্শক তার টিমের হয়ে গলা ফাটাচ্ছে, সেই একটা অ্যাডভান্টেজ নিয়ে মোহনবাগান নামছে। উল্টো দিকে মুম্বাই সিটি এফসি তারা আইএসএল সেমিফাইনালের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচের রেজাল্ট এবং সেখানে ডমিনেশনটাকে নিয়ে মাথায় রেখে সেখানে নামছে, এবং সেখানে অবশ্যই যে এগেনস্টে খেলা, সমস্ত কিছুর পুরোপুরি প্রতিকূল পরিস্থিতিতে খেলা, সেই পরিস্থিতিতে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচটা স্টার্ট করে।
এবং ইনিশিয়ালি যেভাবে ম্যাচটা স্টার্ট হয় সেখানে শুরু থেকে দেখা যায় যে মুম্বাই কিন্তু পুরোপুরি শুরু থেকে আক্রমণের ঝাঁজটাকে বজায় রাখতে চেয়েছিল, এবং যতটুকু আমি অন্তত খেলা বুঝি সেখানে দেখলাম যে মোটামুটি 34-5 মিনিটসের পরে কিন্তু মোহনবাগান ধীরে ধীরে খেলাতে ফিরল, এবং পেত্রাতোস ভাই গোল্ডেন বল জিতেছে, সিজনের সেরা প্লেয়ার হয়েছে। কেন হয়েছে? আই হোপ প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রমাণটা রেখে যায়। যে জায়গা থেকে ও শটটা নিয়েছিল অন্য কোনো গোলকিপার হলে হয়তো বিট হতে পারতো, ফুটবল আচেনপা ওই শটটাতে বিট হয়নি, বাট ফুটবল আচেনপা যে গোল্ডেন গ্লাভস জিতছে তার কাছ থেকে এই ধরনের গোলকিপিং এরর কিন্তু অনেকে এক্সপেক্ট করতে পারে না বা করে না। সেই এররটাই কিন্তু আজকে ফুটবল আচেনপা করেছিল, বক্সের মধ্যে বলটা থেকে যায়। এবং জেসন কামিংস, আগের দিনকে ওকে নিয়ে কথা বলেছিলাম যে ওর গেমের মধ্যে যে ইনভলভমেন্ট বাকি স্ট্রাইকারদের বিভিন্ন সময় দেখা যায় সেটা অনেক অংশে কম দেখা যায়, বাট এই প্লেয়ারটা হচ্ছে ফক্স ইন দ্য বক্স। যখন তোমার দরকার রয়েছে বক্সের মধ্যে কোথাও বলটাকে ফাইনালি জালে জড়িয়ে দেওয়ার জন্য, ইউ ক্যান জাস্ট কল হিম, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে ট্যাপ ইন করা, ওই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সুন্দর ফিনিশ করে দেওয়া কিন্তু কামিংসের ভীষণভাবে একটা ন্যাচারাল কাজ হয়। এবং সেই দিনকে ওর যে ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছিলাম সেটা হয়তো খুব একটা ওর জন্য প্রযোজ্য নয়, ও ফক্স ইন দ্য বক্স টাইপের একজন স্ট্রাইকার, সেই কাজটাও করেছে। এবং যখন মোহনবাগান লিডটা নিল, আমার কোথাও এই ফিলটা হচ্ছিল, বা আমার মতো হয়তো অনেকের এই ফিলটা হচ্ছিল যে সেকেন্ড হাফ কুড বি দ্য ডিফারেন্ট গেম। যে ম্যাচটা আমরা দেখলাম যে মোহনবাগান প্রায় 35 মিনিটসের পর গেমে ইনভলভ হলো এবং সেই 4-5 মিনিটের অ্যাটাক থেকে গোলটা তুলে নিল, এখান থেকে কোথাও না সেকেন্ড হাফটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট তো হলো, বাট সেটা কার হয়ে হলো না, মুম্বাই সিটি এফসির হয়ে হলো। মুম্বাই সিটি এফসি ফার্স্ট হাফে যে অ্যাটাকটা জারি রেখেছিল, বারবার করে পোস্টে বল লেগে ফিরে আসছিল, এবং একটা হ্যান্ডবল অ্যাপিল ছিল যেটা পেনাল্টি ছিল, হেক্টরিউসের হাতে বল লেগেছিল যেটা রেফারি পেনাল্টি দেয়নি, বাট দ্যাট ওয়াজ আ পেনাল্টি। যাই হোক, সেটাতে মুম্বাইয়ের রেজাল্টের উপর বা মোহনবাগানের রেজাল্টের উপর কোনো রকমভাবে এফেক্ট ফেলেনি। সেকেন্ড হাফে যেটা দেখা গেল যে একইভাবে যে প্রেসারটা মুম্বাই ফার্স্ট হাফে শুরু থেকে রেখেছিল সেই প্রেসারটা সেকেন্ড হাফে শুরু থেকেও কিন্তু রাখার চেষ্টা করলো। এবং একটা প্লেয়ার আমি বলবো সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং। আজকে তার প্রয়াত বাবার জন্মদিন, এবং ট্রফিটা জিতে তার বাবাকে উৎসর্গ করেছে। যখন আমরা এশিয়ান কাপে টিমকে দেখছিলাম খেলতে, ঠিক তার পর মুহূর্তেই কিন্তু যখন বিক্রম ইন্ডিয়াতে ফিরে আসে, তারপরে তার বাবার যে ডিমাইজের খবর, সেই ডিমাইজের খবরটা সবার কাছে, আমাদের কাছে সামনে আসে, এবং সত্যি সেটা একটা হার্ট ব্রেকিং নিউজ ছিল একজন ফুটবল ফ্যানের কাছে। একজন বাচ্চা প্লেয়ার এই বয়সে দাঁড়িয়ে এসে তার বাবাকে হারাচ্ছে, এবং এই সিজনে দাঁড়িয়ে বিক্রম প্রতাপের এত বড় একটা উত্থান হচ্ছে, এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে, ডিজার্ভিং একটা চয়েস এই মুহূর্তে দাঁড়িয়ে। গোটা টুর্নামেন্টের দিকে তাকালে আরও বেশ কিছু প্লেয়ার ছিল, কেউ হয়তো ফুল সিজনে ভালো পারফরমেন্স করেছে, কেউ হাফ অফ দ্য সিজনে পারফরমেন্স করেছে, বাট বিক্রম কন্টিনিউয়াসলি পারফরমেন্স করেছে। এই একটা প্লেয়ার কোথাও বিভিন্ন সময় আজকে সেকেন্ড হাফে গেমটাকে চেঞ্জ করেছে, বাট সেকেন্ড হাফে কিন্তু মুম্বাই সিটি এফসি পুরোপুরি কামব্যাক করে, এবং সেই কামব্যাকের প্রথম গোলটা হরহে পেরেরা ডায়াজ যে জায়গা থেকে ফিনিশ করেছে, পুরোপুরি একটা ডিফেন্সিভ ব্লান্ডার ছিল। সেকেন্ড গোলটা যেটা বিপিন করেছে, এবং এই ব্লন্ডে হেয়ারের বিপিন, বা আমরা যেটাকে বাংলায় বলি সাদা চুলের বিপিন, এই 2020-21 কিন্তু বিপিনের গোলে মোহনবাগানের ট্রফি, আইএসএল ট্রফি জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল, সেটা কিন্তু আবারও এই সিজনে হলো। সেই সেকেন্ড গোলটা কিন্তু বিপিন করলো, সেবারে সেটা উইনার ছিল, এইবারে সেটা মোটামুটি ডিসাইডার হয়ে গেল, এবং সেখানেও কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ এরর, প্রত্যেকটা ডিফেন্ডার কেটে গেল। প্রথমে বিপিন শটটা মিস করলো, কেউ নেই যে বলটা ক্লিয়ার করবে, এবং থার্ড গোলটার ক্ষেত্রে সেখানেও কিন্তু ডিফেন্সিভ এরর। তো এই কারণেই বললাম যে আইএসএল এই সিজনে মোহনবাগান যতগুলো ম্যাচ খেলেছে, ওই চেন্নাইন এফসি ম্যাচটা বিশেষ করে হাবাসের কোচিংয়ে, তারপরে আজকের ম্যাচটাতে দেখা গেলো যে এত ডিফেন্সিভ এরর হচ্ছে। ইভেন চেন্নাইন ম্যাচটাতে এত বাজে ডিফেন্স এরর হয়নি, একটু হাইলাইন খেলতে গিয়ে সেই ম্যাচটায় ভুল হয়েছিল, বাট আজকে বক্সের মধ্যেই ভুল হয়েছে। তুমি যদি অপোনেন্টকে এত ভুল করে সুযোগ করে দাও, তাহলে সে অপোনেন্ট তো পানিশ করবেই। বাট এন্ড অফ দ্য ডে এটা তো ঠিক কথা যে দুটো টিম গোটা সিজনে যা খেলেছে, সেখানে মোহনবাগান জিতলে, ত্রিমুকুট পেলে নিশ্চিতভাবেই আমাদের ভালো লাগতো, বাট মুম্বাইও যে খেলাটা খেলেছে থ্রু আউট দ্য সিজন, তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন হয়েছে, তারা ডিজার্ভিং আজকে উইনার হয়েছে, আইএসএল কাপ উইন করেছে, চ্যাম্পিয়ন তকমা দেওয়া যাবে না, কিন্তু যে ট্রফিটা তারা পেয়েছে সেই ট্রফি কিন্তু ডিজার্ভিং ট্রফি। যে ফাইনাল ওরা খেলেছে এত দর্শকের সামনে, যেখানে পুরোপুরি ওদের কাছে একটা প্রতিকূল পরিস্থিতি, পুরো দর্শক মোহনবাগান বলে চিৎকার করছে, তাদের এগেনস্টে গিয়ে এই পারফরমেন্স করা, সিরিয়াসলি বলছি, কোথাও বাংলা ফুটবল ফ্যান্স কিন্তু তাদেরকে এই মুহূর্তে হাততালি দিচ্ছে যে
এটা কিন্তু একটা বিরাট বড় সাহসের পরিচয় প্লেয়ারদের থেকে। সব থেকে বড় কথা যে বহু বড় বড় প্লেয়ার কিন্তু এই সিচুয়েশনে নার্ভ হারিয়ে ফেলে, সেখানে পিটার ক্র্যাটকির কোচিংয়ে ইয়াং ইন্ডিয়ান প্লেয়াররা তারা কিন্তু এত দর্শকের সামনেও নার্ভটা ধরে রাখতে পারলো, তারা জিতে মাঠটা ছাড়লো। এবং অবশ্যই দুটো টিমের কাছে আবারও পরবর্তী সিজনে সুযোগ থাকবে, কারণ তারা সেইভাবেই আবারও টিম তৈরি করবে শিল্ড এবং কাপ ধরে রাখার জন্য, ডমিনেশন ধরে রাখার জন্য। যে সুপ্রিমেসিটা টানা 4টে সিজন ধরে চলছে, সেই সুপ্রিমেসিটা ধরে রাখার জন্য মোহনবাগানের তো টিম এই মুহূর্তে ভাই প্রায় 90% সেট রয়েছে, 10%-এর একটু চেঞ্জেস রয়েছে। তবে মুম্বাই সিটি এফসিতে কিন্তু অনেকটা চেঞ্জেস আসছে। আরও একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকি মাঝখানে দায়িত্ব নেই, জীবনের প্রথম একজন হেড কোচ হিসাবে ফুল টাইম দায়িত্ব নেয় এবং সেই জায়গা থেকে টিমকে প্রায় মিড টেবিল থেকে একদম সেকেন্ড স্পটে লিগে শেষ করে এবং আইএসএল কাপ জিতে দুটো সেমিফাইনাল ফাইনাল পরপর 3টে ম্যাচ জিতে কিন্তু আপাতত পিটার ক্র্যাটকি ইজ লিভিং হিজ লাইফ। এবং আমরা চাই যে ম্যাক্সিমাম এই ধরনের কোচরা আসুক, যারা ইগার স্টিমাচের মতো একজন কোচকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে সত্যি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে কাজ করা যায়, তাদের উপর ভরসা রাখা যায়, তাদেরকে রীতিমতো ট্রেন করে ভালো ম্যাচের জন্য উপযুক্ত করে তোলা যায় এবং তারা ম্যাচ উইনার হতে পারে। এটা কোথাও তিনি কিন্তু হয়তো এখানে দেখবেন এবং এই ধরনের কোচ বেশি বেশি করে আসুক, যারা ইউথ ফুটবলটাকেও নার্চার করবে, নারিশ করবে এবং সেটা আমাদের ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে। তো অ্যাজ আ নিউট্রাল ফ্যান আমি যখন একটা খেলা দেখছি, সেই খেলাকে আমি যখন পুরোপুরি বোঝার চেষ্টা করছি, সেটা বুঝেই আমি এই কথা বললাম। এবং আপাতত এই আইএসএল সিজন 10-এর ম্যাচ রিভিউর এটা লাস্ট ভিডিও। জানি না গোটা সিজন জুড়ে যা কিছু রিভিউ বানিয়েছি, কতগুলো ম্যাচের রিভিউ ঠিকঠাক করতে পেরেছি, কতটা তোমাদের ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একদম এই ম্যাচ রিভিউ এই সিজনের শেষ দিনে আমি অবশ্যই মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কিছু ভালো করে থাকি, ভালো বলে থাকি, তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা, কিছু প্লেয়ারকে নিয়ে, যার মধ্যে পুরোটাই কিন্তু মুম্বাই সিটি এফসির প্লেয়ার, যেটা আইএফটিডব্লিউসির থেকে অফিসিয়ালি আজকে ব্রেক করে জানিয়ে দেওয়া হয়েছে যে এর আগে আলবার্তো নোগুয়েরার কথাটা আমরা জানতাম, সেন্ট্রাল মিডফিল্ডে তাকে বেঙ্গালুরু কিন্তু সিগনেচার করিয়েছিল, বাট দুটো নাম আজকে ব্রেক হয়ে বেরিয়েছে। এক হচ্ছে ডিফেন্ডার তিরি এবং দ্বিতীয় হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হরহে পেরেরা ড্যাস। এই সিজনে সম্ভবত 10টা বা 11টার মতো গোল করলো মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলে। তো ট্রিমেন্ডাস ফর্মে পরপর সিজন কাটিয়েছে, তো সেই জায়গা থেকে ওকে নেওয়াটা বেঙ্গালুরুর জন্য একটা বিরাট বড় অ্যাডভান্টেজ হলো। দীর্ঘ সময় ধরে এই সেন্টার ফরওয়ার্ড পজিশনটাতে ওরা ল্যাক থেকেছে, মিকু চলে যাওয়ার পর সেই লেভেলে সেন্টার ফরওয়ার্ড আসেনি। এই জায়গা থেকে আমার মনে হয় যে পেরেরা ড্যাসের সিগনেচারটা বেঙ্গালুরুকে নিশ্চিতভাবেই হেল্প করবে। তিরি কতটা এফেক্টিভ হবে দের ইজ এ বিগ ডাউট। আমার মনে হয় যে সম্ভবত দামিয়ানোভিচ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাট দামিয়ানোভিচ না তিরি কে বেটার চয়েস অবশ্যই সেটা তোমরা ঠিক করো। বাট তিরির এই সিজনটা কিন্তু ভালো গেল, চোট থেকে ফিরে এসে যথেষ্ট ভালো সিজন গেছে। হয়তো আরও বেটার ট্রেনিংয়ের মধ্যে থাকলে তিরির থেকে আরও একটা ভালো সিজন আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং যেটা মার্কাস জানিয়েছে 4 বা 5, 4 থেকে 5 জন প্লেয়ার কিন্তু আজকে যেটা স্টার্টিং 11-এ ছিল মুম্বাই সিটি এফসির মোহনবাগানের বিরুদ্ধে, সেখান থেকে কিন্তু 4-5 জন প্লেয়ার বেরিয়ে যেতে পারে মুম্বাই ছেড়ে, যার মধ্যে 3টে নাম তো অফিসিয়ালি আইএফটিডব্লিউসি ব্রেক করে ফেলেছে। 4 নম্বর যে নামটা দীর্ঘদিন ধরে আলোচনা স্তরে রয়েছে, বিভিন্ন ক্লাবের অফার তার কাছে রয়েছে, এর মধ্যে ইস্টবেঙ্গলের একটা স্ট্রং অফার রয়েছে, রয়েছে রাহুল ভেকে। এবং 5th প্লেয়ার হতে পারে থাহের ক্রোমা, তাকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, তার পরিবর্তে অন্য এফসি কোটার প্লেয়ার মুম্বাই সিটি এফসি নিয়ে আসতে পারে। তবে মুম্বাইয়ের কাজটা কিন্তু আগামী সিজনে যথেষ্ট টাফ হলো। প্রচুর সিগনেচার মুম্বাইকে করাতে হবে, যেমন ইন্ডিয়ান প্লেয়ার তুলতে হবে, ঠিক একইভাবে কিন্তু পুরো বিদেশি যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ তিরি বেরিয়ে যাচ্ছে, থাহের ক্রোমা বেরিয়ে যাচ্ছে, আলবার্তো নোগুয়েরা, হরহে পেরেরা ড্যাস, জ্যাকোব ভয়েটুস, প্রত্যেকটা প্লেয়ার বেরিয়ে যাচ্ছে। সম্ভবত ভ্যান নিয়ে থাকতে পারে। বাকি 5 জন নতুন প্লেয়ার কিন্তু মুম্বাই বিদেশি প্লেয়ার সই করাবে, আর ইন্ডিয়ান প্লেয়ার কাকে কাকে কোথায় কোথায় সই করায় সেটাও বিষয়ে দেখার হবে। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস, ম্যাচ এবং প্লেয়ার ট্রান্সফার নিয়ে অবশ্যই কমেন্ট করতে থাকো। যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরেই দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।